যন্ত্র সেটি আমি বলতে চাইছি যে বাংলাদেশের এই মায়ানমারের যারা রোহিঙ্গা তাদেরকে বাংলাদেশ থেকে ফেরত পাঠানোর একটি উদ্যোগ কিন্তু শেখ হাসিনা সরকারের আমল থেকে নেওয়া হয়েছিল। সেই ব্যাপারে ভারত সরকার বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল এবং বিভিন্ন ধরনের কূটনৈতিক তৎপরতাও ছিল এবং প্রায় 2 লাখের মতো রোহিঙ্গাকে নেওয়ার জন্য দিনক্ষণও ঠিক হয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে চীনের একটি ষড়যন্ত্রের কারণে বা চীনের একটি অভ্যন্তরীণ নীতিগত সিদ্ধান্তের কারণে রোহিঙ্গারা কিন্তু ফেরত যেতে পারেনি তখন, এবং সেই বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে। কিন্তু বাংলাদেশ সফরে জাতিসংঘ মহাসচিব, এখানে আমি একটু আসল কথাটি বলতে চাই, ভিতরের খবর, যে জাতিসংঘ মহাসচিব কিন্তু রোহিঙ্গাদের ফেরাতে আসেনি। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের ভিজিটে এসেছিলেন রোহিঙ্গাদের একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে। রোহিঙ্গারা মূলত ইউনূসের হাত ধরে দেশে প্রত্যাবর্তন চায়। এটি মূলত একটি কথার কথা, এটি আসলে হবার নয়। বাংলাদেশের এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ মায়ানমারে যেখানে আজকে আরাকান আর্মি ঘাঁটি গেড়েছে, সেই পজিশনে আজকে ফেরার কোনো সুযোগ রোহিঙ্গাদের নেই। এটা জেনে শুনেই সেদিন ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব এই ডিক্লারেশনটা দিয়েছিলেন। কিন্তু তার কয়েকদিন পরেই এই সরকারের, অন্তর্বর্তী সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব কিন্তু বলেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোভাবেই মায়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সুযোগ নেই। আরেকটি বিষয়, কিন্তু তাদের যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তিনিও কিন্তু বলেছেন যে বাংলাদেশ নিয়ে, আমরা রোহিঙ্গাদের ফেরত নিয়ে বাংলাদেশ যে আলোচনার মধ্যে ছিল এই মুহূর্তে সেটি কিন্তু বাস্তবায়ন করা সম্ভব নয়। সেটা কখন বললেন? এটি বললেন জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ থেকে চলে যাওয়ার আগে। আর বাংলাদেশের জাতিসংঘ মহাসচিব থাকাকালীন সময়ে ঢাকঢোল পিটিয়ে জানানো হলো যে খুব শীঘ্রই একটা বড় সংখ্যক রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠানো হবে। এর মধ্যে আমেরিকা সফর করলেন বাংলাদেশের একটি কূটনৈতিক দল। ইভেন আমেরিকার একটি সেনাবাহিনী চৌকস দল বাংলাদেশ ভিজিট করলেন। তারপর আমেরিকার এই মুহূর্তে 2জন বড় কর্মকর্তা বাংলাদেশ ভিজিট করছেন। তখনই তাদের টার্গেট তো মিয়ানমার, তারা মিয়ানমারে যেতে চান, তার আগে বাংলাদেশ ঘুরে দেখছেন। রাইট, এখন হচ্ছে যে বাংলাদেশে যে প্রসঙ্গটি আলোচনার সূত্রপাত হয়েছিল, তুমি করেছিলে, সেই জায়গাটি থেকে আবার একটু বলি যে এই যে 4 পরাশক্তি বাংলাদেশের অভ্যন্তরীণ কারণে বন্ধু প্রতিম ভারত মুক্তিযুদ্ধের পর থেকে পাশে থাকার চেষ্টা করছে, তারা কিন্তু সামরিক শক্তি নিয়ে না, তারা বন্ধুত্ব নিয়ে থাকার চেষ্টা করছে। কারণ দুটি, একটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ তাদের বন্ধু, তারা বন্ধুরা ভালো থাকুক। আরেকটি জায়গা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে বসে কেউ যেন ভারতের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ না করতে পারে এবং ভারতকে অশান্ত করতে না পারে, ভারতের যে কি বলে জাতীয় নিরাপত্তা সেটা হুমকিতে না ফেলতে পারে। এটি কিন্তু ভারতের পলিসি ছিল। কিন্তু বাংলাদেশ নিয়ে ভারতের বাংলাদেশ কিন্তু বারবার সামরিক বাহিনী, একদম ভারতের এই বন্ধুত্বপূর্ণ বার্তাকে বারবার অগ্রাহ্য করছে বাংলাদেশ। এমনকি এক্ষেত্রে আরো একটা বিষয় অত্যন্ত লক্ষণীয় দাদা, সেটা হচ্ছে যে অশান্ত পরিস্থিতিতে বাংলাদেশ থেকে বাণিজ্য গুটিয়ে নিয়েছে বেশ কয়েকটা বড় বড় সংগঠন, তাদের কিন্তু পরবর্তী গন্তব্য এই মুহূর্তে ভারতই। এটা কিন্তু ভারতের একটা লাভ বলা যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি সেখানেই আসছি ইন্দিরা, যে বাংলাদেশের এই ভারতের যে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক, ভারত বাংলাদেশের উন্নয়ন সহযোগী, ভারত বাংলাদেশের খাদ্য সহযোগী, ভারত বাংলাদেশের স্বাস্থ্য সহযোগী, ভারত যে জায়গাগুলোতে ছিল তারা কিন্তু বাংলাদেশ নিয়ে কখনো সামরিক প্ল্যান করেনি। এই যে আজকে শুধু নয় ইন্দিরা, আজকেই শুধু চিকেন নিক নিয়ে আলোচনা নয়, 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকেই বাংলাদেশ কিন্তু চিকেন নিক নিয়ে আলোচনার মধ্যে গেছে। বিভিন্ন সময় ভারতের বিরুদ্ধে চিকেন নেক, নর্থ সাউথ নিয়ে, নর্থ ইস্ট নিয়ে বিভিন্ন সময় এই ধরনের হুমকি ধামকি, এই ধরনের ষড়যন্ত্র কিন্তু প্রকাশ পেয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে ভারত কিন্তু কখনো সামরিক উত্তেজনা ছড়ায়নি, কখনো হুমকি দেয়নি, তারা বন্ধুত্বের হাত বাড়িয়েছে। ইভেন 5 আগস্ট 2024 যখন শেখ হাসিনা সরকার, তখনও ভারত তো বন্ধুত্বের হাত বাড়িয়েই রেখেছিল। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া থেকে শুরু করে সবটাই ভারত করেছে। সেই ষড়যন্ত্রের মধ্যেই শেখ হাসিনাকে বিতাড়িত এবং সন্ত্রাসী হামলার পরও ভারত এই ইউনূস সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। নরেন্দ্র মোদী ইউনূসকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন, কিন্তু
তার প্রতি উত্তরে নরেন্দ্র মোদীর এই শুভেচ্ছা বার্তার প্রতি উত্তরে ফ্রান্সে দাঁড়িয়ে কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে ভারতকে নিয়ে একটা কথা ভারতকে স্মরণ করিয়ে দিতে চাই, আমরা আমরা বিপদে পড়লে, আমরা অশান্ত হলে নর্থ ইস্ট শান্ত থাকবে না। তার মানে শত্রুতাটা কিন্তু ইন্ডিয়া শুরু করেনি, করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। তো অন্তর্বর্তীকালীন সরকার বেসিক্যালি, আমি এখন মূল প্রসঙ্গে আসি, তারা হচ্ছে আমেরিকার পাপেট। আমেরিকায় মূলত তাদেরকেই রাষ্ট্র ক্ষমতা এনেছে, তাদের হাত ধরেই তাদের ষড়যন্ত্রের ফসলই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। সেইখানে দাঁড়িয়ে এই ইউনূস সরকার এখন চাইছে আমেরিকার স্বার্থ রক্ষা করার জন্য। আমেরিকার স্বার্থ কিভাবে রক্ষা হবে? আমেরিকা এখন যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে একজনকে নিয়োগ দেওয়া হচ্ছে, ইন্দিরা তুমি জানো, যার নাম খলিলুর রহমান। এই খলিলুর রহমান কিন্তু বাংলাদেশের নাগরিক নয়, সে কিন্তু আমেরিকান সিটিজেন এবং সে আমেরিকার স্থায়ী বাসিন্দা, সেখানে সে বসবাস করে। হঠাৎ করে তার আবির্ভাব করছে এবং এই খলিলুর রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এরাই কিন্তু নাটের গুরু, এরাই কিন্তু খেলছে। তো সেইখানে দাঁড়িয়ে আমেরিকার যে স্বপ্ন ডিপ স্টেট, 2023 সালে শেখ হাসিনা সরকার প্রধান থাকাকালীন সময়ে, বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন সময় তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন যে সাদা চামড়ার একজন আমাকে প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাব যদি আমি গ্রহণ করি তাহলে আমি আজীবন ক্ষমতায় থাকতে পারবো। সেই প্রস্তাবটি কি ছিল? মায়ানমারের একটি অংশ, বাংলাদেশের পার্বত্য অঞ্চলের একটি অংশ এবং মিজোরাম নিয়ে একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র গঠনের প্রস্তাব। এটি কিন্তু শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতার থাকাকালীন সময়ে এই তথ্য ফাঁস করেছিলেন। তো আমি সেটি আমি দেব না, তাতে আমার ক্ষমতা না থাকলেও সমস্যা নেই, এবং তাকে আলটিমেটলি ক্ষমতাচ্যুত হয়েছে। তাহলে শেখ হাসিনা যে কথাটি ফাঁস করেছিলেন, সেই ফাঁস করা কথার বাস্তবায়নের দিকেই আজকে ধাবিত হচ্ছে। এখন আমাদের যে আলোচনার প্রসঙ্গ, যে চারটি যে ক্ষমতাধর রাষ্ট্র, তাদের যে যুদ্ধের ময়দান, সেটা কি তাহলে বাংলাদেশ আর ভারতের এর মধ্যে ভারতের ফ্যাক্টরটা কোথায়? আমি এই জায়গাটাতে, দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন, এই জায়গাটাতে আলোচনায় আসব যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যা পরিস্থিতি, তাহলে প্রশ্ন এখানে যে বাংলাদেশের অবস্থা কি তাহলে আফগানিস্তানের মতো হবে? তাহলে ইউনূসের পরিণতি বাকি হবে। আসুন এই বিষয় নিয়ে এবার একটু আলোচনা করি। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শাহিদুল হাসান খোকন। দাদা, আপনি যে জায়গাটা নিয়ে আলোচনা করছিলেন, আমরা যে কথাটা বলছিলাম, যে তাহলে বাংলাদেশের পরিণতি কি হবে? আফগানিস্তানের মতো মোহাম্মদ ইউনূসের পরিণতি বাকি হবে? আমি এখানে একটা জিনিস স্পষ্ট করি যে বাংলাদেশ নিয়ে এখন ভারত, চীন, রাশিয়া এবং আমেরিকা, চারটা রাষ্ট্র সমানভাবে প্রতিযোগিতায় নেমেছে। ভারত এই সামরিক প্রতিযোগিতা, দখলদারিত্বের প্রতিযোগিতায় কখনো ছিল না, এবং চাইলে তারা কিন্তু সেটা 71 সালের পরেই করতে পারত। তারা চায়নি বাংলাদেশের পাশে আরেকটি আফগানিস্তান, আরেকটি পাকিস্তানের জন্ম হোক। সে কারণেই তারা বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে বাংলাদেশকে একটি শান্ত পরিস্থিতির মধ্যে রাখার চেষ্টা করেছে।